রাবণ একসময় হিমালয় তপস্যা করছিল শিবকে পাওয়ার জন্য। শিব তখন নেমে পড়েছি টোটো থেকে। সামনে একটু যদি 5 মিনিট হেঁটে যান, এইটা হলো বৈদ্যনাথ বাবার মন্দির, আর তার উল্টো দিকেই এইটা হলো। ঢোকার আগে আমি যে 300 টাকা করে যে টিকিট কাটলাম, শ্রাবণী মেলার সময় যখন প্রচুর ভক্তদের সমাগম হয় এখানে, এটাই হচ্ছে ভিআইপি গেট। আর এমনি নর্মাল যদি আপনারা মন্দিরের ভেতরে ঢুকতে চান, স্বয়ং শিব এখানে অগ্নিময় আলোকস্তম্ভ রূপে, এইটা দিয়ে আমাদেরকে উঠতে হবে। তার রাস্তা হচ্ছে এখান দিয়ে ঢুকতে হবে। আমাদের মেট্রোতে যেরকম একটা টিকিট নিয়ে ছুঁয়ে দিতে হয়, এই সাইড দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে শিবগঙ্গা ঘাটের দিকে যাচ্ছে। আজকে জুন মাসের 2 তারিখ। আমি এই সময় দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। শুরু করছি নতুন একটা ট্রিপ। আজকে আমি রওনা দিচ্ছি দেওঘরের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে ট্রেন আছে শিয়ালদা বালিয়া এক্সপ্রেস 1:40-এ। ওই ট্রেনটা আমি ধরে নামবো যশেডি স্টেশনে। আর এই দেওঘরেই আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ ধাম। এর আগে আমি আপনাদের একটা জ্যোতির্লিঙ্গ ঘুরিয়ে দেখিয়েছিলাম, যেটা নাসিকে অবস্থিত ছিল, ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর এই ট্রিপে, এই পর্বে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম আরও একটা জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ ধাম আর তার সাইট সিন। একটা কি দুটো পর্ব আসবে এই ট্রিপে। আপনারা দেখুন, সমস্ত ধরনের তথ্য দিয়ে ঠাসা থাকবে এই ট্রিপ। ট্রেনটা ছাড়ার কথা ছিল 1:40 দুপুরবেলা। সঠিক টাইমে ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে এগোচ্ছে যশোডির দিকে। শিয়ালদা থেকে যশোডি পর্যন্ত যেতে মাঝখানে স্টপ করবে 9টা, আর ডিস্টেন্স কভার করবে 330 কিলোমিটার। 1:40 শিয়ালদা স্টেশন থেকে ছাড়লো, আর যশোডিতে গিয়ে পৌঁছাবে সন্ধে 6:45। সময় লাগবে মোটামুটি ধরে নিন 5 ঘন্টা মতো। সময় এখন 6:55। ট্রেন মধুপুরে ঢুকছে, আর এই মধুপুরের পরের স্টেশনই হলো আমি যে স্টেশনে নামবো, যশেডি। সময় এখন 7:46। চলে এলাম যশেডি জাংশন স্টেশনে। এবার এখান থেকে এই ওভারব্রিজ ধরে আমাকে বেরোতে হবে বাইরের দিকে। এই হলো স্টেশন, ট্রেন দাঁড়িয়ে আছে এখানে। আমি এইটা দিয়ে উঠলাম, উঠে এই রাস্তাটা দিয়ে এবার আমি বাইরের দিকে বেরোবো। সামনে হচ্ছে স্টেশন চত্বর। আমি এইটা দিয়ে নামলাম, এই ওভারব্রিজটা দিয়ে নামলাম। নেবেই আপনি এখানে দেখতে পাবেন বিভিন্ন 4 হুইলার মানে দাঁড় করানো আছে। আপনারা যদি 4 হুইলার করে যেতে চান, তাহলে এখান থেকে আপনারা ভাড়া করে নিতে পারেন 4 হুইলার। আর যদি আপনারা যেতে চান যে না 4 হুইলারে যাবেন না, তাহলেও অপশান আছে, অটোর অপশান আছে। আর সেটা অটো শেয়ারের অপশান আছে। এখান থেকে একটু এগিয়ে যেতে হবে বাইরের দিকে একটু এগিয়ে গেলে শেয়ারের অপশান আছে অটো, আপনি শেয়ারে চলে যেতে পারেন। টাওয়ার চক মানে যেটা হচ্ছে মানে বৈদ্যনাথ ধামে মানে মন্দিরের সামনে যাওয়ার সবথেকে আগের যে জায়গাটা, প্রত্যেকে আসলে ওই টাওয়ার চকেই যায়। ওইখানেই প্রচুর পরিমাণে হোটেলগুলো আছে। আমিও যাব ওই জায়গায়, টাওয়ার চকের সামনে। এটা হলো বৈদ্যনাথ ধামের মেন যে স্টেশন। কত সুন্দরভাবে সাজানো দেখুন, একটা ত্রিশূল মতো করা আছে দেখুন,
দেখেই মানে জায়গাটাকে দেখেই মনে হচ্ছে যে না কোনো একটা আধ্যাত্মিক জায়গায় চলে এসেছি। অসাধারণ সুন্দর করে সাজানো, আর এদিকে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ ঝুলছে, দারুণ লাগছে। আর এই রাস্তাটা দিয়ে বেরোতে হবে বাইরের দিকে। এই হলো, আপনি এখান থেকে বেরিয়ে গেলেন, আপনাকে ধন্যবাদ বলে দিল। এখান থেকে এবার আমি কোনো একটা শেয়ারে অটো বা টোটো ভাড়া করে নেব। এই হলো স্টেশন চত্বর, আর স্টেশন চত্বরের বাইরে এই রকম বাজার। এখানে বিভিন্ন খাবার দোকানপাট যেরকম আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন পানীয় মানে জল বা কোল্ড ড্রিঙ্কসের দোকানও আপনারা যেরকম পেয়ে যাবেন, সেরকম এইরকম টোটো রিক্সাও আছে, এই রকম অটো আছে। এইগুলো করে আপনারা চলে যেতে পারেন টাওয়ার চক। এখানে অটো টোটো সব কিছুই শেয়ারে আপনারা যেতে পারবেন। আমি একটা টোটো পেয়ে গেছি, শেয়ারে আমি যাচ্ছি। আমার থেকে নিবে টোটো 30 টাকা করে। আর এখান থেকে আমি যাব টাওয়ার চক। আপনাদের এর আগেও বললাম ওই টাওয়ার চকের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। আর রিজার্ভে আমি একবার একটুখানি বার্গেনিং করেছিলাম বা দরদাম করেছিলাম কত কি। রিজার্ভে বলছে যে এখান থেকে 8 কিলোমিটার নিয়ে যাবে টাওয়ার চক পর্যন্ত, নেবে 200 টাকা নাকি। তো আমার ভাই শেয়ারই ঠিক আছে। নেমে পড়েছি টোটো থেকে। সামনে একটু যদি 5 মিনিট হেঁটে যান ওটাই হলো টাওয়ার চক। আর ওখান থেকে যদি 5 মিনিট হেঁটে আসেন তাহলে পেয়ে যাবেন এই রাস্তা। আর এই রাস্তা থেকে একটুখানি এগোলেই পেয়ে যাবেন মন্দির। আর এই মন্দিরের সামনেই মানে প্রচুর হোটেল আছে এই চত্বরে। এখানে আসলে আপনারা যে কোনো হোটেল আগে থেকে বুক করার দরকার নেই। আপনারা এখানে আসলে বেছে আপনাদের মনের মতো রুম দেখে নিতে পারবেন। রেট আমি একটুখানি বলে দিই, এখানে 600 টাকা থেকে রেট শুরু হচ্ছে, 500 টাকা থেকেও রেট শুরু হচ্ছে। ডবল রুম, নন এসি রুম, ঠিক আছে। আর যদি আপনাকে এসি রুম নিতে হয় অফ সিজনে 1000 টাকাও পেয়ে যাবেন, আবার 1500 টাকাও পেয়ে যাবেন, আবার 2000 টাকাও পেয়ে যাবেন। তো আপনাদের বাজেট অনুযায়ী রুম এখানে নিয়ে নিতে পারেন। কমা দামি থেকে বেশি দামি সব ধরনের রুম এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। আমি এই হোটেলটা নিয়েছি, এই যে সামনে যে হোটেলটা খুব একটা ভালো আমি বলবো না, রিনোভেশনের কাজ চলছে হোটেলে। তবে আমি 1000 টাকা দিয়ে এসি রুম পেয়ে গেছি। ভেতরে হোটেলের রুম কীরকম আছে আমি আপনাদের গিয়ে দেখাবো। এই দিকটা হচ্ছে টাওয়ার চক, এইটা দিয়ে আমি এলাম, 5 মিনিট হাঁটা পথ টাওয়ার চক। এই টাওয়ার চক থেকে একটুখানি আসবেন, আসলেই এই হোটেলটাতে আমি আছি। আর এই চত্বরে প্রচুর হোটেল আছে এদিকে। আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই সোজা রাস্তাটা 5 মিনিট আপনি হাঁটবেন, মন্দির পেয়ে যাবেন। আমি একটু টাওয়ার চকের দিকে যাচ্ছি, আপনাদের একটু টাওয়ার চকটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর এই জায়গায় কিন্তু খাবার দাবারেরও কোনো অসুবিধা নেই, সবই নিরামিষ খাবার, কিন্তু জায়গায় জায়গায় আপনারা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। সুতরাং খাবার দাবার নিয়েও কোনো সমস্যা হবে না। চলে এলাম টাওয়ার চকের সামনে। এই যে সামনে যে একটা ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে টাওয়ার চক বলে। আপনি যদি জসেডি থেকে আসেন তাহলে আপনাকে এখানেই ছেড়ে দেবে। আর এই চত্বরে প্রচুর হোটেল আছে। আর এইখান থেকে এই রাস্তাটা দিয়ে এই সামনের উল্টো দিকের এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটাই হচ্ছে মন্দিরের দিকে বেরিয়ে যাচ্ছে। এই যে টাওয়ার চক আছে, এই টাওয়ার চকের পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে, এই রাস্তাতেও আপনারা থাকতে পারেন। এই রাস্তাতেও প্রচুর হোটেল আছে। সামনে এটা হচ্ছে টাওয়ার, ক্লক টাওয়ারটা। আর এই ক্লক টাওয়ারের পাশ দিয়ে যে রাস্তাটা আপনারা চলে আসবেন, এই রাস্তাটায় ঢুকলে কিন্তু প্রচুর দোকানপাট পেয়ে যাবেন। মানে এটা পুরো একটা মার্কেট। এখানে আপনারা খাবার দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যাগ ট্যাগ, কাপড় জামা, ঠাকুরের সমস্ত ধরনের সরঞ্জাম, সমস্ত কিছু এই মার্কেটের মধ্যেই পেয়ে যাবেন। দারুণ জমজমাট, প্রচুর লোক এখানে ঘুরছে, দারুণ জমজমাট জায়গা। চলে এলাম আমি আবার হোটেলের সামনে। এবার আমি আপনাদের হোটেলের ভেতরে যে রুমটা আমি নিয়েছি, এসি রুমটা, সেই রুমটা আমি আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই হলো সামনে রিসেপশন থেকে এবার আমাকে সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে হবে। সেকেন্ড ফ্লোরে আছে আমার রুম। আমি এই সিঁড়িটা দিয়ে উঠে এলাম, উঠে এসেই এইদিকে
এই রুমটা হচ্ছে আমার, আমি আপনাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই হলো রুম, ডবল বেডরুম। এখানে একটা লাইট পেয়ে যাবেন, পাখা পেয়ে যাবেন, আর যেহেতু এসি রুম, এসিটা চালানো আছে। আর এই একটা ওয়ার্ড্রপ, সামনে মিরর পেয়ে যাবেন। আর এদিকে আছে বাথরুম, বাথরুমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাবেন, আর এখানে একটা বেসিন পেয়ে যাবেন। এই রুমটা আমি 2 রাতের জন্য বুক করেছি, 2 রাত আর টোটাল মিলিয়ে 3 দিন। এই 3 দিন আমি দেওঘরে থাকবো আর আপনাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। আজকে এইটুকুনি, দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং। আজকে জুন মাসের 3 তারিখ, সময় হয়েছে এখন সকাল 10টা। আর এখন আমি বেরোচ্ছি এখানে যে সবথেকে যেই কারণের জন্য লোকে আসে বৈদ্যনাথ ধাম দেখতে, মানে 12তম জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা, সেই বৈদ্যনাথ ধাম দেখতে এবং আপনাদেরও দেখাতে। তো চলুন ভেতরে যাই, যতদূর আমি ভিডিও করতে পারবো মন্দিরের ভেতরে ততদূর আপনাদের আমি সমস্ত কিছু তুলে ধরবো। আচ্ছা, আরেকটা কথা একটুখানি আপনাদের বলে দিই, এই বৈদ্যনাথ ধাম যে মানে এইটাকে পুরো পরিচালনা করছে কিন্তু বাবা বৈদ্যনাথ ধাম ম্যানেজমেন্ট ট্রাস্ট, এর দ্বারা পুরো একদম বৈদ্যনাথ ধামের যে মন্দিরটা আছে পুরো পরিচালনা করা হয়। এই হলো সামনের রাস্তা, এটা দিয়ে আপনারা মন্দিরে যেতে পারেন। আর এই সাইড দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে শিবগঙ্গা ঘাটের দিকে যাচ্ছে। চলুন গিয়ে আপনাদের দেখায় শিবগঙ্গা ঘাট, এইটা দিয়েও যাওয়া যায় মন্দিরের ভেতরে। এই বৈদ্যনাথ মন্দিরটি শুধু যে জ্যোতির্লিঙ্গের জন্য বিখ্যাত সেটা নয়, এই মন্দিরটি আরও একটা কারণেও বিখ্যাত। এখানে মানে 51টি সতীপীঠের একটিও বলা হয়, কারণ এখানে সতীর হৃদয় পড়েছিল। তো সেই মন্দিরও এখানে আছে। তো আমি আপনাদের যাচ্ছি, গিয়ে আমি আপনাদের দেখাবো। এখন অনেকটাই ফাঁকা আছে এই চত্বরে, ভেতরে মন্দিরের ভেতরে কি হবে না হবে জানি না। তবে শ্রাবণী মেলার সময়, শ্রাবণ মাসে শ্রাবণী মেলার সময় এই এরিয়া প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। এই হলো শিবগঙ্গা ঘাট, আর এই ঘাটের পাশেই হচ্ছে রাস্তা আছে। রাস্তার ওপর দিয়ে সমস্ত ধরনের পুজোর ডালি ফালি কেনার জন্য যেসব দোকানপাটগুলো আছে সমস্ত করে রেখে দিয়েছে। শ্রাবণী মেলার সময় যখন প্রচুর ভক্তদের সমাগম হয় এখানে, সেই সময় এই শিবগঙ্গা ঘাট থেকেই জল নিয়ে প্রত্যেক ভক্ত বাবার মাথায় গিয়ে জল ঢালে। আর যারা পুজো দিতে আসে তারা এখান থেকে স্নানও করে। আপনারা যখনই মন্দিরের একদম সামনের দিকে চলে আসবেন তখন আস্তে আস্তে দেখবেন পান্ডারা আপনাকে ছেঁকে ধরছে, মানে আপনাদের পেছন পেছন আসতে শুরু করে দেবে। তো আপনারা যদি মনে করেন পান্ডা নেবেন তাহলেই পান্ডা নিন, আদারওয়াইজ এমনি নর্মালভাবেও আপনারা গিয়ে পুজো দিতে পারেন। সেক্ষেত্রে হয়তো পান্ডা থাকলে হয়তো একটু কম সময় লাগবে, আর পান্ডা যদি না থাকে তাহলে হয়তো একটুখানি বেশি সময় লাগবে, সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। এবার আমি শিবগঙ্গা ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে এবার মন্দিরের দিকে যাব। আর মন্দিরের টাইমিংটা আমি আপনাদের একটুখানি বলে দিই। মন্দির কিন্তু প্রত্যেক দিন সকাল 6:30 থেকে আর রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যারা পুজো দিতে চান বা দর্শন করতে চান তারা এই সময়টা এসে দর্শন করে নিতে পারেন। মন্দিরে আপনাদের আসতে গেলে এই রাস্তাটা দিয়ে আসতে হবে, এসে এই রাস্তাটা দিয়ে আপনাদের ঢুকে মন্দিরে যেতে হবে। আর শর্টকাট একটা রাস্তা আছে, ডাইরেক্ট আপনারা মন্দিরের ভেতরে ঢুকে যেতে পারেন বাবার মাথায় শুধু জল ঢালার জন্য। সেক্ষেত্রে আপনাদের ওই যে ওপাশ দিয়ে ওঠার রাস্তা আছে এই ব্রিজে, এই ব্রিজটা দিয়ে ডাইরেক্ট উঠলে কি হবে, আমাদের দক্ষিণেশ্বরের মতো একদম পুরো মন্দিরের ভেতরে আপনাকে ঢুকিয়ে দেবে। টোটাল কিন্তু এই মন্দিরে 4টে গেট আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। পূর্ব দিকের গেটটা দিয়ে মন্দিরে এন্ট্রি করতে হয়, আর পশ্চিম দিকের গেটটা দিয়ে মন্দির থেকে বাইরে বেরোতে হয়। তো আপনারা যখন এই ব্রিজটা দিয়ে উঠবেন, উপরে গিয়ে বাবার মাথায় জল ঢালবেন, গিয়ে আপনাদেরকে বেরিয়ে কিন্তু এই রাস্তাটা দিয়েই আসতে হবে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে অনেকে বলছে যে টাইম লাগবে, অনেক সময় লাগবে, আপনারা ভিআইপি টিকিট নিয়ে নিন।
তো এখানকার ভিআইপি টিকিটের মূল্য আমি একটুখানি বলে দিচ্ছি। আপনারা যদি একদম মন্দিরের সামনে যান, ওখানেও একটা টিকিট কাউন্টার করা আছে একদম মন্দিরের গেটের সামনে, ওখান থেকেও আপনারা ভিআইপি টিকিট নিতে পারেন। ভিআইপি টিকিটের মূল্য হচ্ছে পার হেড 300 টাকা করে, গভর্নমেন্টের রুলস অনুযায়ী, মানে বলছে গুগলে আপনারা চেক করে নিন, চেক করে দেখে নিন। আর ভিআইপি টিকিটে যদি আপনারা দর্শন করেন তাহলে বলছে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা দর্শন করে নিতে পারবেন। আর যদি ভিআইপি টিকিটে দর্শন না করেন তাহলে আপনাদেরকে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে ওপর দিকে, এই ব্রিজটা দিয়ে ওপর দিকে উঠে বাবার কাছে যেতে হবে এবং জল ঢালতে হবে। একদম মন্দিরে ঢোকার মুখেই আছে এইসব দোকানগুলো। এখান থেকে বা ওই সামনে আছে বা এই সাইডে আছে, এখান থেকে আপনারা মন্দিরের জন্য ডালা কিনে নিতে পারেন। এই যে এইটা দিয়ে আমাদেরকে উঠতে হবে, তার রাস্তা হচ্ছে এখান দিয়ে ঢুকতে হবে, এইখানটা দিয়ে, এই যে গেট আছে, গেটটা দিয়ে ওপর দিকে উঠতে হবে। রাজা পুরাণ মল এবং ঐতিহাসিক বিভিন্ন নথি থেকে জানা যায় যে মন্দিরটা মূলত 8ম শতাব্দীতে নাগবংশী রাজরাজাদের আমলে তৈরি হয়েছিল। সালটা হবে ওই রকম 1526 খ্রিস্টাব্দ, এইরকম হবে। আর এখান থেকে আমি আপনাদেরকে মন্দিরটা দেখাতে পারবো। এই দেখুন, এই হলো মন্দির প্রাঙ্গণ। এই দেখুন মেন মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি। আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের যেই রকম ঠিক সিস্টেম, একদম পুরো স্টেশন থেকে নিয়ে বা নিচ থেকে একদম নিয়ে গিয়ে ব্রিজটা যে চলে যাচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণের ভেতরে, সেই রকমই ব্রিজ এখানেও বানানো হয়েছে, একদম মন্দির প্রাঙ্গণের ভেতরে চলে যাচ্ছে। সামনে এই হলো মন্দির প্রাঙ্গণ, আর ওই সামনে হচ্ছে প্রচুর ভিড়, লোকজন পুরো একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। চলে এসেছি যেখান থেকে মূল ভিড়টা স্টার্ট হচ্ছে। প্রচণ্ড ভিড় কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে। নর্মাল লাইনে ভেতরে যা ভিড় দেখলাম, সেই ভিড়ে মানে আমি যদি দাঁড়াই তাহলে 4-5 ঘন্টা সময় লেগে যাবে। তো আমি সেই কারণের জন্য আমার কাছে অত সময় নেই, যেই কারণের জন্য আমি একটা কাজ করলাম, আমি ওই ভিআইপি লাইন 300 টাকা দিয়ে টিকিট কেটেই যাব। তো সেই কারণের জন্য বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে আমি একটা ভিআইপির জন্য একটা টিকিট কেটে নিচ্ছি 300 টাকা দিয়ে। আর তারপরে বলছে তো 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে দর্শন। এই হলো, এটাই হচ্ছে ভিআইপি গেট। আর এমনি নর্মাল যদি আপনারা মন্দিরের ভেতরে ঢুকতে চান, ওই দিকে আরেকটা গেট আছে, পূর্ব দিকের গেট, ওই গেটটা দিয়ে আপনারা ঢুকতে পারেন। আর এই হলো ভিআইপি গেট। সামনে একজন পান্ডা আছে, উনি আমাকে নিয়ে যাচ্ছে। এই গেটটা দিয়ে ঢুকলাম, এই গেটটা দিয়ে ঢুকেই আপনাকে যেতে হবে শীঘ্র দর্শনের জন্য এইখান দিয়ে। ঢোকার আগে আমি যে 300 টাকা করে যে টিকিট কাটলাম, তার জন্য এইরকম একটা কার্ড টাইপের দিয়েছে। আমাদের মেট্রোতে যেরকম একটা টিকিট নিয়ে ছুঁয়ে দিতে হয়, এখানে ওই যে কার্ডগুলো দিলাম, কার্ডগুলোকে ঢুকিয়ে দিলে একটা জায়গায় মেট্রোর মতো খুলে গেল, তারপরে আমরা ঢুকে গেলাম ভেতর দিকে। তো ওই জায়গাটাতে আমাকে ভিডিও অ্যালাউ করলো না, বন্ধ করে দিতে বললো। তো এরপর আমি জিজ্ঞাসা করে নিলাম যে ভিডিও অ্যালাউ আছে কি না। তারপর ওরা বলছে হ্যাঁ ভিডিও করতে পারো, কিন্তু গর্ভগৃহের ভেতরে গিয়ে ভিডিও অ্যালাউ নেই। এই রাস্তাটাই আপনাকে পুরো একদম গর্ভগৃহ পর্যন্ত নিয়ে যাবে। এতক্ষণ আসছিলাম ফাঁকায় ফাঁকায়, এবার কিন্তু ভিড়টা চালু হয়েছে। হিন্দু বিশ্বাস অনুসারে স্বয়ং শিব এখানে অগ্নিময় আলোকস্তম্ভ রূপে এখানে আবির্ভূত হয়েছিল। ভিআইপি লাইনেও এইরকম লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, সামনে একটা লাইন আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই লাইনটা হচ্ছে নর্মাল লাইন। এই লাইনটা আপনি যদি আসতেন তাহলে তো সময় লাগতো, আর আমরা হচ্ছে শর্টকাটে চলে এলাম। চলে এসে আলটিমেট এই দুটো লাইন কিন্তু একসঙ্গে মিশেই গেল। এই যে এটা হচ্ছে নর্মাল লাইন আসছে, এইটা যাচ্ছে, আর এইটা হচ্ছে যাচ্ছে ভিআইপি লাইনটা। দুটো লাইন একসঙ্গে গিয়ে মিশে যাচ্ছে।
হয়ে গেল আমার দর্শন করা। ভেতরে প্রচণ্ড মারপিটের মতো হচ্ছে, মানে এত ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি, মানে ওখানে গিয়ে একটুখানি সময়ের জন্য দর্শন করা মানে একদম মানে ভগবানের পাওয়ার মতো অবস্থা। মানে আমার হাতে যে ফুল টুলগুলো ছিল কোনো রকম করে, একটুখানি জলটা ছিল কোনো রকম করে দিয়ে দিয়েছি। এই সময়তেই এই অবস্থা, শ্রাবণী মেলার সময় আসলে কি ব্যাপার হয় আমার জানা নেই। এইটা হলো বৈদ্যনাথ বাবার মন্দির, আর তার উল্টো দিকেই এইটা হলো পার্বতী মাতার মন্দির। আমি আপনাদের একটু আগে যে বললাম যে 51 সতীপীঠের একটা হচ্ছে বৈদ্যনাথ ধামেই আছে, এইটা হলো সেই। এখানে হচ্ছে সতীর হৃদয় পড়েছিল। আর এখানে যদি আপনি মানত করেন, মানত করে এইরকম সুতো সবাই দেখুন ধাগা বেঁধে দিয়ে যাচ্ছে এই শিবের মন্দির থেকে আর এই পার্বতীর মন্দির পর্যন্ত। এইরকম ধাগা বেঁধে দিয়ে গেলে নাকি আপনাদের মনস্কামনা নাকি পূর্ণ হবে। তো আপনারা যখনই এখানে আসবেন অবশ্যই বৈদ্যনাথ ধাম যেরকম বাবার ধামে গিয়ে বাবাকে দর্শন করবেন, সেই রকম এখানে 51 সতীপীঠের একটা পার্বতী মাতার মন্দিরকেও দর্শন করতে ভুলবেন না। আর এখানেও লাইন দিয়ে ঢুকতে হচ্ছে, এই যে এইখান থেকে লাইন দিতে হচ্ছে, এখান থেকে গিয়ে এই লাইন দিচ্ছে। ভেতরটা হচ্ছে গর্ভগৃহ, গর্ভগৃহ দেখে বেরিয়ে আবার এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। করে নিলাম দর্শন, এবার বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাবণ একসময় হিমালয় তপস্যা করছিল শিবকে পাওয়ার জন্য। শিব তখন রাবণের এই তপস্যায় সন্তুষ্ট হয় এবং তাকে দেখা দেয়। শিব তখন তাকে বলো রাবণ তুমি কি বর চাও? রাবণ তখন একটা বর চেয়ে বসে যে তিনি শিবলিঙ্গকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করবে কোথায় না শ্রীলঙ্কায়। ভগবান শিব তখন বলে ঠিক আছে তুমি করতে পারো, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। কি সেই শর্তটা আমি আপনাদের একটুখানি বলে দিই। শর্ত এটাই ছিল যে হিমালয় থেকে আর লঙ্কায় নিয়ে যাওয়ার পথে শিবলিঙ্গকে কোনো জায়গায় রাখা যাবে না, মানে হাতে করেই একেবারে নিয়ে যেতে হবে। তো রাবণ এই শর্তে রাজি হয় এবং রওনা হয়। এদিকে কি হয় যে দেবতারা জানতে পেরে যায় যে রাবণকে এইরকম একটা বর দিয়েছে শিব। তো রাবণ যদি এই বরটা যদি শ্রীলঙ্কায় যদি নিয়ে যায় আর এই শিব ভগবানকে যদি প্রতিষ্ঠা করে ফেলে, তাহলে রাবণ হয়ে যাবে অজেয়, আর তখন এই সমাজের আরও বিনাশ করবে। আর যেই কারণের জন্য রাবণের সঙ্গে দেবতারা একটা ছলনা করে, যাতে রাবণ শিবকে মানে শিবলিঙ্গকে শ্রীলঙ্কায় বা লঙ্কায় নিয়ে যেতে না পারে। তো কি সেই ছলনাটা? ছলনাটা এটাই ছিল যে বরুণ দেবতা, যে জল দেবতা যে বরুণ আছে, তাকে রাবণের উদরে প্রবেশ করতে বলে। আর সেই অনুযায়ী বরুণ দেবতা রাবণের উদরে প্রবেশ করে, আর সেই সঙ্গে সঙ্গে কি হয় রাবণের পায় মূত্র। আর রাবণের যখন মূত্র পায় তখন শিবলিঙ্গটাকে ধরার জন্য কেউ একজনকে খুঁজছিল। বিষ্ণু ভগবান তখন একটা ব্রাহ্মণের ছদ্মবেশে রাবণের সামনে এসে উপস্থিত হয়। রাবণ তাকে দেখে আর এই শিবলিঙ্গটাকে ধরার জন্য বলে। আর যখনই সে শিবলিঙ্গটাকে ধরে রাবণ যায় মূত্র বিসর্জন করতে। যেহেতু জল দেবতা বরুণ রাবণের উদরে প্রবেশ করেছিল, সেহেতু মানে অনেকক্ষণ সময় লেগে যায় তার মূত্র বিসর্জন করতে। এদিকে যখন মূত্র বিসর্জন করে রাবণ ফিরে এসে দেখে যে বেশিক্ষণ সময় লেগে যাওয়ার জন্য সেই ব্রাহ্মণ সেই শিবলিঙ্গটাকে মাটিতে রেখে দিয়ে চলে গেছে। আর যে জায়গাতে বিষ্ণু ভগবান ব্রাহ্মণ রূপে শিবলিঙ্গটাকে রেখে দিয়ে চলে গিয়েছিল, সেই জায়গাতেই আজকের এই বৈদ্যনাথ ধাম প্রতিষ্ঠা হয়েছে। আর আপনারা এসে দেখছি। তো এই ছিল পুরো বৈদ্যনাথ ধামের পেছনে পৌরাণিক একটা গল্প। এখানে যে বিভিন্ন মন্দিরগুলো আছে আমি বলেছিলাম আপনাদের, এই হলো মা তারা মন্দির। এই রকম সামনে আরও অনেক মন্দির আছে। আপনারা একটু যদি সময় নিয়ে আসেন এই সব মন্দিরগুলো ভেতর দিকে দেখে একটুখানি গর্ভগৃহে ঢুকে আসতে পারেন। এই হলো সামনে হচ্ছে পার্বতী মাতার মন্দির, যেখান থেকে আমরা এলাম, এসে এই একটা মন্দির। আর এই হলো মহাকালের মন্দির। সামনে আছে হচ্ছে মহাকালের মূর্তি। এই হলো মহাকাল।
ये हमारे महाकाल का दंड है। जैसे बजरंगबली के हाथ में गदा रहते हैं, वैसे महाकाल जी के ये दंड हैं और ये सबकी मनोकामना पूर्ण करते हैं, धन वंश देते हैं। और जिनका वंश नहीं होता है, यहाँ विनती करते हैं, वो मनोकामना पूर्ण होता है, फिर यहाँ धोती चादर चढ़ाते हैं। इनका नाम है धनवंश के मालिक। এখানে কিন্তু মন্দির 21টা আছে, মানে এই দুটো মন্দির বাদ দিয়ে, শিব পার্বতীর মন্দির বাদ দিয়ে এই মন্দিরগুলো প্রত্যেকটাতে ঘুরে দেখতে গেলে আপনাদেরকে কিন্তু একটু হাতে সময় নিয়ে আসতে হবে। যদি নর্মাল লাইনে লাগেন তাহলে তো টাইম তো যাবেই, তারপরেও এখানে ঢুকে ঢুকে যদি সবকটা মন্দিরগুলো দেখেন তাহলেও সময় লাগবে। এটা হলো হনুমানজির মন্দির। এই হলো হনুমানজি। হয়ে গেল মোটামুটি আমার পুরো মন্দির ঘোরা। এবার আমি বেরিয়ে যাব। পুজো আমার হয়ে গেল, আমি মন্দির থেকে বেরিয়ে গেলাম। মন্দিরের সামনে একটা দোকানে জুতো রেখেছিলাম, নিয়ে নিলাম। আর মন্দির থেকে বেরিয়েই আপনারা নিরামিষের দোকান, মানে নিরামিষ থালির দোকান, ভেজ থালির দোকান আপনারা পেয়ে যাবেন পরপর লাইন দিয়ে। এখানে একটা আছে, তার পাশে আছে, এই রকম ভেজ থালির দোকান এই মন্দিরের আশেপাশে প্রচুর পেয়ে যাবেন। তো আপনারা ইচ্ছা করলে মন্দির থেকে বেরিয়ে আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। ঠিক আছে, আমি এখন একটুখানি খাওয়া দাওয়া করব, করে যাব হোটেলের দিকে। তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। আর নেক্সট পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাসুকীনাথ দর্শন। খুব ভালো একটা মন্দির, যারা বৈদ্যনাথে আসে তারা অবশ্যই বাসুকীনাথ দর্শন করে। আর এখান থেকে তারপরে আমি দেওঘরের বাকি সব সাইট সিনগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, যেগুলো আসবে পরের পর্বে। আজকে এইটুকুনি থাকলো। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। টাটা।